রেখা পাত্রের ডেরায় তৃণমূলের বড় সড় থাবা। বলা যেতে পারে যে রেখা পাত্রের ডেরায় ঢুকে একেবারে তৃণমূল যেন বড় সড় থাবা বসিয়ে চুরমার করে দিল সব স্বপ্ন। কি স্বপ্ন? 2026-এ কি বিজেপি জয়লাভ করতে পারবে? সেই স্বপ্নের শুরুটাই বোধহয় রেখা পাত্রের ডেরাতেই চুরমার করে দিল তৃণমূল কংগ্রেস। কারণ রেখা পাত্রের ডেরাতে বিজেপি যে খেল দেখিয়েছিল, বিজেপি যে আধিপত্য দেখিয়েছিল, তাতেই যদি এই অবস্থা হয়, বাকি এলাকার বাকি অংশগুলোর ঠিক কি অবস্থা হবে? দিদি তো দেশের উন্নয়ন করছে, বিজেপি প্রলোভন দেখিয়েছিল, সে কারণেই বিজেপিতে গিয়েছিলাম। এবং এখন বুঝে গেছি যে বিজেপি কিচ্ছু করে না, কাজের কাজ কিচ্ছু করে না, শুধু প্রলোভন দেখায় মাত্র। দিদি দেশের উন্নয়ন করছে এবং সে কারণেই আবারও তৃণমূলে ফেরত এলাম। এবং যার প্রতি ক্ষোভ ছিল সে তো এখন জেলে আছে। তাই আমাদের দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ কোনোদিন ছিল না। দিদি জানবেন কি করে এসব? দিদি তো এসবের জন্য দায়ী ছিলেন না। যার বিরুদ্ধে ক্ষোভ ছিল সে এখন জেলে আছে, আমরা ভালো আছি। মানে আগে আমরা ভালো ছিলাম না, এখন আমরা ভালো আছি, তাই আমরা টিএমসি তে চলে গেলাম। ভাবছেন কি আমি কথাগুলো বলছি? বলছি না। কারা বলছেন শুনলে আপনি 180 ডিগ্রি ঘুরে ধপাস করে পড়ে যাবেন। তারা বলছেন যারা একসময় তৃণমূলের বিরুদ্ধে কি না করেছিলেন, একেবারে গোটা রাজ্যকে দেখিয়েছিলেন আন্দোলন কাকে বলে, নারী শক্তি যে কি শক্তি, সমবেত শক্তি যে কি শক্তি। একেবারে গণ অভ্যুত্থান হলে, মানে এখনো এই যুগে 2025-এ দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে গণ অভ্যুত্থান হলে, একটা গ্রাম জেগে উঠলে, নারী বাহিনী জেগে উঠলে যে কি হতে পারে তা দেখিয়েছিলেন তারাই। এবং তারপর কি হলো বলুন তো 1-2 বছরের মধ্যে? না, মূল যার বিরুদ্ধে দোষ অভিযোগ, এত ঝামেলা, এত অশান্তি, সে জেলে আছে ঠিকই, কিন্তু বাকি কি আর কেউ কোনো সমস্যাই নেই? বাকি সবটা ঠিক আছে। আরে 2024-এর ভোটেও তো আমরা শুভেন্দু অধিকারীর পাশে তাকে দেখলাম, রেখা পাত্রের পাশে শুধু নয়, 2024-এর ভোটের আগেই 2000 প্রচারে তাদেরকে দেখা গেল শুভেন্দু অধিকারীর পাশে ঝান্ডা হাতে প্রচার করলেন তারা। আর তারপর 1 বছরের মধ্যে তৃণমূলে চলে গেলেন। না, দল বদল তো রাজনীতিতে কোনো ব্যাপার নয়, তা বলে তারা ছাপোষা গৃহবধূ বাঙালি প্রতিবাদী নারীর প্রতীক ছিলেন যারা, রেখা পাত্রের ক্ষমতা কি তাহলে কমে যাচ্ছে? রেখা পাত্রের কি করিশ্মা ওখান থেকে শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, সন্দেশখালির কথাই বলছি বন্ধুরা। রেখা পাত্রের ডান হাত বাঁ হাত, ডান দিক বাম দিক, আগে পিছু যারা ঘুরে বেড়াতো আন্দোলন থেকে শুরু করে প্রচারে বিজেপির কর্মসূচিতে, তারাই তো চলে গেলেন। তাহলে কি রেখা পাত্রের ডানা ছাঁটা হয়ে গেল বলতে পারেন? রেখা মানে এটা একটা প্রবাদে বলছি যে রেখা পাত্রের ডানা কি তাহলে ছাড়ছে তৃণমূল? মানে ডান হাত বাঁ হাত কেটে দিয়ে কি রেখা পাত্রকে অনেকখানি দুর্বল করে দিতে পারছে তৃণমূল, নাকি টার্গেট আরো অন্য কিছু? রেখা পাত্রের ছায়া সঙ্গী বললেও কম হবে। আন্দোলন থেকে বিজেপিতে যোগদান, বিজেপির কর্মসূচি, ভোট প্রচার যারা সবেতে ছিলেন, হ্যাঁ, লতিকা মিস্ত্রি, সুদেষ্ণা দাস, সুজিত নস্কর, এই মুখগুলো মনে আছে না আপনাদের? কি ভালো ভালো বক্তব্য রেখেছিলেন তারা। একেবারে ছাপোষা বাঙালি গ্রাম্য গৃহবধূর খোলস থেকে বেরিয়ে এসে একেবারে যাকে বলে প্রতিবাদী নারীর স্বরূপ হয়ে উঠেছিলেন। তারাই এবার তৃণমূল। আর যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু ওরাই বলছেন। 2025-21 জুলাইয়ের আগেই এত বড় চমক। এবং আমরা জানি যে প্রত্যেকবার 21 জুলাইয়ের মঞ্চ মানেই কিছু তো একটা হবে। কে দলে এসে যোগদান করলো, কি বক্তব্য রাখলো, মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি নির্ধারণ, কত কি থাকে 21 জুলাইয়ের বড় বড় চমক। আর এবার দেখুন 26-এর নির্বাচনের আগে 2025 গোটা বছরটা তো ভাইটাল। 21 জুলাইও একটা ভাইটাল কর্মসূচি, মানে প্রত্যেকটি দলে নিজ নিজ ভাইটাল কর্মসূচি রয়েছে, তার মধ্যে তৃণমূলের এটা।
সেখানে কি চমক থাকবে তাহলে বুঝতে পাচ্ছেন? তার আগেই সন্দেশখালীতে 3000 বিজেপি কর্মী, আর শুধু বিজেপি কর্মী না, এক সময় রাজ্যে বিজেপি যে প্রতিষ্ঠিত হওয়ার একটা জায়গা, যেখানে সুকুমার মাহাতো সন্দেশখালী তৃণমূলের শক্তঘাঁটি হয়েও যেখানে বিজেপি দিন রাত পড়েছিল এবং বিজেপির একবারে জয় জয়কার হয়ে যাচ্ছিল, যেখানে মানে এমনটা আন্দোলন দেখে মনে হচ্ছিল। এবং দেখাও গেল 2024-এ রেখা পাত্র, হাজী নুরুল ইসলামের মতো এতদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, এতদিনের ওই এলাকার বসিরহাটের মানুষ, সেখানকার পোড় খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিনের বিধায়ক, তাকে যখন দল সাংসদ হিসাবে লড়াইয়ের জন্য দাঁড় করালো, রেখা পাত্রের মতো একজন আনকোড়া রাজনীতিকে দাঁড় করিয়ে 4.5 লাখের মতো ভোট কিন্তু রেখা পাত্র পেয়েছেন। হেরেছেন ঠিকই, কিন্তু এতটা ভোট কম নয়। আর 8000-এর মতো ভোটে সন্দেশখালীতে এগিয়েছিলেন রেখা পাত্র। আরে বাবা, এই সন্দেশখালীতেই তো 1 বছরের মধ্যে এই অবস্থা। এই এগিয়ে থাকা থেকে বিজেপি মনে করছিল যে এবার আর সুকুমার মাহাতো গেলেন বোধহয়, এবার অন্য কেউ মানে বিজেপি প্রার্থী বা বিজেপির জয় জয়কার হবে সন্দেশখালীতে। যেহেতু লোকসভা নির্বাচনের নিরিখে সন্দেশখালী সিট যদি আমরা দেখি, তাহলে বিধানসভায় সন্দেশখালী বিধানসভায় 8000 ভোটে রেখা পাত্রের মতো একটা আনকোড়া, কেন? তিনি প্রতিবাদী মুখ ছিলেন বলে, মানুষের বঞ্চনার প্রতিবাদের স্বরূপ হয়েছিলেন বলে, নারী শক্তির স্বরূপ হয়েছিলেন বলে। তো সেই রেখা পাত্রের সঙ্গীরা, ডান হাত বাঁ হাত ডানা যাই বলুন না কেন, তারাই চলে গেলেন। নতিকা মিস্ত্রি, সুজিত নস্কর, সুদেশনা দাস, তারাই চলে গেলেন তৃণমূলে। এটা কত বড় ধাক্কা হতে পারে রেখা পাত্রের, এটা কত বড় থাবা হতে পারে রেখা পাত্রের ডেরায়। সন্দেশখালী সুকুমার মাহাতো বিধায়ক ঠিকই, কিন্তু আমরা রেখা পাত্রের ডেরাই বলবো, কারণ বিধানসভার পর লোকসভা নির্বাচনে তিনি সেখানে এগিয়েছিলেন। আর একবারে রাতের ঘুম যদি কেউ কেড়ে নেয় শাসক দলের, তা এই সন্দেশখালীর নির্বাচন, সন্দেশখালীর আন্দোলন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর আগে, 21শে জুলাইয়ের আগে প্রস্তুতি বৈঠক সবে মাত্র সারা হয়েছে 21শে জুলাইয়ের, তার মধ্যেই এত বড় চমক। 3000 বিজেপি কর্মী এবং যাদের মধ্যে প্রধান প্রধান মুখ রয়েছে সন্দেশখালীর, তারাই চলে গেলেন। রেখা পাত্র অসুস্থ, তিনি সন্দেশখালী সভাতে যাননি, আগের ভিডিওটা আপনাদেরকে জানিয়েছি। শুভেন্দু অধিকারী তো কয়েকদিন আগে সভা করলেন সন্দেশখালীতে, আত্মবলিদান সভা। আরে আত্মবলিদান সভাতেও এত ভিড় হলো, তাহলে মানুষ কি মানে কি দেখে বুঝবেন বলুন তো? সভাতে এত ভিড়, এত মানুষ যাচ্ছে, এত গরম গরম কথা বলছে, দুদিন পরে যোগদান করে দিচ্ছে অন্য দলে, মানে মানুষ কি চাইছে, মানুষের এখানে কি কাজ করছে? আবার বলছেন দিদি দেশের উন্নয়ন করছেন। মানে পশ্চিমবঙ্গের রাজনীতিকদের তো বোঝা দায়, আজ এখানে কাল সেখানে। পশ্চিমবঙ্গে যারা প্রতিবাদী সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষের প্রতীক হিসাবে গণঅভ্যুত্থানে যাদেরকে ধরা হয়, বলা চলে যে এই মুহূর্তে, তো তারাই বা কি চাইছেন? 2026 নির্বাচনের আগে এটা কত বড় ধাক্কা বিজেপিতে। বিষয়টা মনে রাখতে হবে, মাটিটা কোথায়? সন্দেশখালী, এটা অন্য কোনো জায়গা নয়। যে সন্দেশখালীতে 8000 ভোটে এগিয়ে রেখা পাত্রের মতো লোকসভার প্রার্থী বিজেপি নেত্রী, তো সেই সন্দেশখালীর যদি এই অবস্থা হয়, বাকি জায়গাগুলো তো ছেড়ে দিন। তাহলে কি কি হবে 2026-এ? রেখা পাত্রের ডেরায় তৃণমূলের এত বড় থাবা, বিজেপি কি ড্যামেজ কন্ট্রোল করতে পারবে? নাকি আবার বলবেন যে তোর ওগুলো কোনো বিষয় নয়, ও কে গেলেন কে এলেন কোন কর্মীরা। তবে এটা কিন্তু খুব ভালো বলেছেন ওরা, যে দিদি দেশের উন্নয়ন করছেন আর আমরা প্রলোভনে গিয়েছিলাম। জানি না বিজেপি কি প্রলোভন তাদেরকে দেখিয়েছে, ওই যে আরো অনেক ক্ষতি হবে তোমাদের, এইসব ভয় টয় দেখিয়েছে, এসবই তো বলছেন তারা। আপনারা অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করছেন, নেগেটিভ পজিটিভ, আমি আমাদের যে আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি এটাতেও করবেন। যে 2026-এর কয়েকটা পয়েন্ট বলে দিই আপনাদের। 2026-এর আগে বিজেপিতে এটা কত বড় ভাঙন, তাহলে কি রেখা পাত্রের ডেরায় তৃণমূলের বড়সড় থাবায় কুপকাত হবেন রেখা পাত্র? তাহলে কি এবার 21শে জুলাই একটা বড়সড় চমক আসতে চলেছে? 21শে জুলাই তাহলে কি হবে? 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের পরে পরেই যদি এত বড় ধাক্কা, এত বড় চমক তৃণমূল দিতে পারে, তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চে আরো কিছু অপেক্ষা করছে? ওরে বাবা, কে যে যাবে কোথা থেকে কিছুই তো বুঝে উঠতে পারছি না। দুদিন আগে জন বার্লা চলে গেলেন, বললেন আরো দেখুন কে কে আসবেন। দুদিন আগে কংগ্রেসের এতদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, এতদিনের বিধায়ক চলে গেলেন, বললেন আরো আসবে। তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চে ভরে উঠবে বিরোধীরাই?
মানে যোগদান পর্বই কি হবে নাকি? বিজেপি থেকে আসবে, কংগ্রেস থেকে আসবে, কারা কারা আসবেন বলুন তো? আমার তো এই সন্দেশখালীর এই যে 3,000 বিজেপি কর্মীর প্রতিবাদী মুখদের চলে যাওয়ায় একটা বড়সড় ইঙ্গিত বলে মনে হচ্ছে। কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা রেখা পাত্রের প্রতিক্রিয়ার অপেক্ষাতেও থাকলাম। কদিন আগে হাসপাতালের বেডে বসে রেখা পাত্রের এই আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম, 2-3টে আগের ভিডিওতেই, যে আমি যদি কোনো দিনও রাজনীতি নাও করি তবু আমি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করব। ভারতীয় জনতা পার্টি আমার খারাপ সময়ে আমাদের পাশে ছিল, এটা আমি কখনো ভুলবো না। এই কথা বলেছে না, তার ডান পাশে বাঁ পাশে যারা থাকতেন, লতিকা মিস্ত্রি, সুদেষ্ণা দাস, এরা তারা বললেন দিদি দেশের উন্নয়ন করছেন। এবং আমরা বিজেপির প্রলোভনে পা দিয়ে গিয়েছিলাম, ভুল করেছিলাম, আবার আমাদের ভুল ভেঙে গেছে, আমরা তৃণমূলে চলে এসেছি। রেখা পাত্র কি বলবেন এবার? যদিও এটা সবার ব্যক্তিগত বিষয়, কে কোন রাজনৈতিক দল করবেন, যাই হোক আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আর দেখুন প্রতিবাদীরা কি বলছেন, যেতে যেতে দেখে নিন, শুনে নিন একটু। বিজেপি মিথ্যে প্রলোভন দিচ্ছে, তাছাড়াই কিছু নয়, শুধু মিথ্যে এটাই দিচ্ছে, তাছাড়া কোনো কাজের কাজ কোনো কিছুই নয়। তাই জন্য আমাদের দিদি এমনি আগে থেকেই ভালো ছিল, সব কিছু ভালো ছিল। যে ব্যক্তিদের উপরে ক্ষোভ ছিল তারা জেলে আছে, আমরা ভালো আছি, তাই আমরা আবার টিএমসিতে যোগদান। জেলে আছে, তারা অত্যাচার করেছিল, তারা আছে, দিদি তো কোনো দোষ নেই এখানে, না দলের কোনো দোষ নেই, দলের প্রতি আমাদের কোনোদিন কোনো ক্ষোভ ছিল না। কিন্তু বিজেপির প্রলোভনে আমরা গেছিলাম, আবার ফিরে এসেছি। প্রলোভন দেখিয়েছিল যে আরো অত্যাচার হবে, আরো কিছু হবে, টিএমসির আরো নেতারা করবে, এইসব বলে নিয়ে গেছিল, কিন্তু আমাদের ভুল হয়ে গেছে। শুনলেন, দিদি তো দেশের উন্নয়ন করছেন। আমার আস্তে আস্তে মনে হচ্ছে যে রাজনীতিতে সবই সম্ভব। কোথায় যে কি ঘোট পাচ্ছে কেউ হয়তো আমরা টেরও পাচ্ছি না, এটাই বোধহয় রাজনীতি। যাই হোক, মন্ত্রী বীরবাহা হাসদার উপস্থিতিতে তার হাত দিয়ে দলীয় পতাকা হাতে তুলে নিলেন সন্দেশখালীর প্রতিবাদীরা, যারা তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। এবং মন্ত্রী সুজিত বসু ছিলেন, বিধায়ক সুকুমার মাহাতোও ছিলেন। এই তাবড় নেতৃত্বের উপস্থিতিতেই এই যোগদান পর্ব সম্পন্ন হলো। জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট। ভালো থাকুন।